ছিচকে চোর বা পকেটমার নয়, একেবারে রঘু ডাকাত। নদিয়ার পলাশীপাড়ায় দাঁড়িয়ে দলেরই কাউকে এবার রঘু ডাকাত বলে আক্রমণ করলেন মহুয়া মৈত্র। ছাড়লেন না তার পরিবারকেও। তাহলে কি তৃণমূল সাংসদের নিশানায় এবার মানিক ভট্টাচার্য? যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মানিক নিজে। দলেরই কাউকে রঘু ডাকাত বলে আক্রমণ করছেন মহুয়া মৈত্র। কিন্তু কাকে? যে জায়গায় দাঁড়িয়ে মঙ্গলবারই তীব্র আক্রমণ করেন মহুয়া, সেটি নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যিনি বর্তমানে জামিনে রয়েছেন। তাই প্রশ্ন উঠছে, দলের অন্দরে কাকে এভাবে আক্রমণ করলেন মহুয়া মৈত্র? এ বিষয়ে মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে না চাইলেও নদিয়ার বর্ষিয়ান তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের বক্তব্য, মানিক ভট্টাচার্যকে এভাবে আক্রমণ করে মহুয়া ঠিক কাজ করেননি। মহুয়া লোকসভার সদস্য হয়েছে, ওখান থেকে নির্বাচিত হয়ে চার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছে এবং সেখানে আজকে এই বার্তাগুলো দেওয়া উচিত হচ্ছে না। মানুষকে ভুল বুঝানো হচ্ছে যে মানিক ভট্টাচার্য যখন তো নির্বাচিত সদস্য, সেই জায়গায় দাঁড়িয়ে তার সম্বন্ধে দুটো কথা বলা মানে ওইখানকার মানুষকে বিভ্রান্ত করা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 1 বছর 11 মাস জেলে থাকার পর গত বছর জামিন পান মানিক ভট্টাচার্য। তার আগেই অবশ্য জেল মুক্তি ঘটেছে তার স্ত্রী পুত্রের। তাই এই প্রেক্ষাপটে বারবার প্রশ্ন উঠছে, কাকে নিশানা করলেন মহুয়া মৈত্র? যদি মানিক ভট্টাচার্য ছিচকের চোর নয়, তৃণমূল সাংসদের ভাষায় রঘু ডাকাত হয়, তাহলে মহা ডাকাতগুলি কোথায় আছে এবার বুঝুন। থ্যাংক ইউ মহুয়াদি, আপনি অন্তত পক্ষে মানিককে রঘু ডাকাত বলে রঘু ডাকাতের বাবা যারা, রঘু ডাকাত যারা মহা ডাকাত, তাদের দিকেও ইঙ্গিত করে দিয়েছেন। মহুয়ার এ ধরনের বক্তব্যে আপত্তি রয়েছে সতীর্থ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। কাঁচের ঘরে বাস করে না ঢিল ছোঁড়াটা ঠিক নয়। সে তো এখন কনভিকশন হয়নি তার। তা কনভিকশন না হওয়া পর্যন্ত কি করে কেউ একটা দেগে দিতে পারে এবং পার্টি কলিগ হয়ে? এটা ঠিক নয়। কালকে যদি অন্য একজন ওর বিরুদ্ধে কিছু বলে দেয় তখন কি হবে? মহুয়া মৈত্র কাকে নিশানা করলেন তা স্পষ্ট না হলেও তিনি যে বাছাই করা শব্দ ব্যবহার করলেন তা দলের অস্বস্তি বাড়াতে যথেষ্ট। প্রদ্যুৎ সরকার, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ বাবুকে দিয়ে এই পর্বের আলোচনা শুরু করবো। রবীন্দ্রনাথ বাবু, দেখুন, অভিযোগ কিন্তু বিরোধীরা করছে না, একেবারে শাসকের অভ্যন্তর থেকেই কিন্তু অভিযোগ আসছে। কে বলছেন? মহুয়া মৈত্র। এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে আমরা একাধিক বিধায়ককে সরব হতে দেখেছি, অতি সম্প্রতি গত সপ্তাহেও সরব হতে দেখেছি। সেই মহুয়া মৈত্র কিন্তু চোর, ছিচকে, পকেটমার এরকম বলছেন না, সোজা রঘু ডাকাত বলছেন। কিছু খবর না থাকলে শুধু এমনি এমনি হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন। সকালের আলোচনা, সুতরাং একটু ব্যাপারটা একটু লঘুভাবেই শুরু করি। রঘু ডাকাত কিন্তু পত্র দিয়ে আসতো একদম, সুতরাং এখানেও বোধহয় উনি খবর নিয়েছেন যে উনি পত্র দিয়েই, মানে ওনার কাছে সেই সব পত্রগুলোর প্রমাণ ওনার কাছে থেকে গেছে এবং সময় মতো তিনি সেই রঘু ডাকাতের পত্রগুলো সবার সামনে খুলে দিতে পারবেন, এই রকম ব্যাপারটা আছে বলেই তিনি বুঝতে পারছেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই যে 5-6 জন বিধায়কের সঙ্গে এদের উজ্জ্বল বিশ্বাস, মানিক ভট্টাচার্য, এদের সঙ্গে মহুয়া মৈত্রের দীর্ঘদিনের লড়াই চলছে। হ্যাঁ, তার মধ্যে রুকবানুর আছে, এদের সঙ্গে দীর্ঘদিনের লড়াই চলছে। এই একটা সুযোগ পেয়েছে এখন। মহুয়া মৈত্রের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল, নানা ধরনের অভিযোগ উঠেছিল, যে অভিযোগ থেকে উনি বেরিয়ে এসছেন এখন, কারণ ওনাকে খারিজ করে দেওয়া হলো, তারপর উনি জিতে এসছেন। উনি এবার শুরু করেছেন তার নিজের জায়গাটাকে, পজিশনটাকে স্ট্রং করে নিয়ে এই যে 5-6 জন তার মধ্যে যে তার বিরুদ্ধে লড়াই করছিল, তার বিরুদ্ধে তিনি কামান দাগতে শুরু করলেন। বিষয়টা একদমই ব্যক্তিগত। এখানে
গোটা বিষয়টাতে যদি ওনার সদিচ্ছা থাকে তাহলে উনি সিবিআইয়ের কাছে সমস্ত জিনিসগুলো নিয়ে বলুন। এটা না করে উনি ব্যক্তিগত স্তরে এরকম কালিমালিপ্ত না করে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তো অভিযোগ হচ্ছেই, এবং তাকে নিয়ে তো অভিযোগের যে তদন্ত চলছে সেই তদন্তের ভিত্তিতে মানুষ যথেষ্ট সচেতন, এবং মানুষ ভোটের নতুন করে তারা দেবে আবার যখন ভোট আসবে। তো উনি তাহলে তৃণমূল ছেড়েছেন কি? তৃণমূল ছাড়েননি। উনি বলছেন তৃণমূল থেকে এরা আলাদা, উনি কিন্তু তৃণমূল দল শাস্তি দেয়নি। তাহলে কোন জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন এটা একদমই ব্যক্তিগত লেভেলে কালিমালিপ্ত করার। উনি যদি চান তাহলে উনি হয় তৃণমূল ছাড়ুক, নাই এদেরকে যাতে তৃণমূল ছেড়ে দেয় তার জন্য সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ নাম করে বলেননি, আমরা ধরে নিচ্ছি, বা আপনারা বলছেন যে মানিক ভট্টাচার্যের উদ্দেশ্য করছে। হ্যাঁ, পরিবার অনেকেরই থাকতে পারে, যারা বোঝা তারা বুঝছে, কিন্তু কারোর নাম করে যখন বলেননি। এবারে তৃণমূলকে যদি কেউ কালিমালিপ্ত করে থাকেন, পলাশীপাড়া যেখানে বলেছেন সেখানে মানুষ বুঝছেন, কিন্তু কোনো নাম করে যখন বলেননি তার উপরে ভিত্তি করে আমরা কাউকে ধরে নিয়ে তাকে কালিমালিপ্ত করব, এটা মনে হয় ঠিক নয়। আর কল্যাণদা যেটা বললেন, দেখুন মন্তব্যটা স্পেসিফিক্যালি মহুয়া মৈত্র কার উদ্দেশ্যে বলছেন শুধু এটা তো নতুন নয়। আমরা অতি সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে দেখেছি, মদন মিত্র, সৌগত রায়, একাধিক জনকে কিন্তু ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। দলে নিজেদের সতীর্থদের প্রতি তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। মহুয়া মৈত্র আজ কিছু নতুন কথা বলছেন না। এই কথাগুলো যেগুলো বলেছেন আপনি, এবং এটা কিন্তু বিরোধীদের সম্পর্কে যেগুলো বলছেন সেটা তাদের ব্যক্তিগত মন্তব্য, দলের মন্তব্য নয়। এই ব্যক্তিগত মন্তব্যটা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের আলোচনায় আসে কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠক করতে চলেছেন দলের সর্বস্তরের নেতা কর্মী জনপ্রতিনিধিদের সঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন? অবশ্যই আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন একবার। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের জল্পনার আবহেই বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতা কর্মী জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাৎপর্যপূর্ণভাবে এই কর্মী সভার মূল মঞ্চে ছবি থাকছে শুধু তাঁরই। সাম্প্রতিককালে একের পর এক বৈঠক থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন দলের শেষ কথা তিনি, অর্থাৎ ক্ষমতার দুটি ভরকেন্দ্রের কোনো প্রশ্নই নেই। গত বছর অর্থাৎ 2023-এর 23শে নভেম্বর তৃণমূলের এরকমই একটি কর্মী সভা হয়েছিল, যেখানে মূল মঞ্চে ছবি ছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৃণমূলের অন্দর থেকেই কেউ কেউ বলেছিলেন মূল মঞ্চে অভিষেকের ছবি থাকা উচিত ছিল। এবার তৃণমূলের ফের এক কর্মী সভা, আর এবারও মূল মঞ্চে ছবি শুধু সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই। দিদিকে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে, আমিও খুশি হই, কুচবিহার থেকে যে আসছে সেও খুশি হয়, সবাই আনন্দিত পায়, একটা আলাদা এনার্জি পায়। দিদি তো আমাদের সব, তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে, দিদি আসছে দিদি আসছে দিদি আসছে, সবাই তো চাই দিদির সঙ্গে একটু দেখা করি। আমার মতো অভিষেক সক্রিয় আছে, আপনার মত কি আছে আমি জানি না, কিন্তু আমার মতো সক্রিয় আছে। সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলে আইপ্যাকের রমরমা এখন অতীত। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবারের সভা থেকে ফের একবার সেই অবস্থান স্পষ্ট করে দিতে পারেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রে খবর, 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মী সভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন দলনেত্রী। আগামী দিন দল কোন পথে চলবে তার দিক নির্দেশের পাশাপাশি শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন কঠোর মনোভাবও ফের একবার বুঝিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাও থাকতে পারে তৃণমূল নেত্রীর ভাষণে। বৃহস্পতিবারের কর্মী সভা থেকে সাংগঠনিক রদবদলের সিদ্ধান্তও হতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, দলের ছাত্র ও যুব সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃণমূলের বিশেষ অধিবেশন উন্নয়নের আওতায় আরও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন, এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে, বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এই কুৎসাগুলো প্রতিহত করা। নতুন মডিউল, ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা, তিনি যেটা গুরুত্ব মনে করবেন তিনি সেইভাবে তাঁর সৈনিকদের নির্দেশ দেবেন। প্রথমত তৃণমূল কংগ্রেস কি দল, দ্বিতীয় হচ্ছে কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়। এই থেকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন, সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। বৃহস্পতিবার সকাল 11টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে তৃণমূলের কর্মী সভা।
আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শত্রুপাতির কাছে আসবো। শত্রুপাতি, বিজেপি, বঙ্গ বিজেপি তারা অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠকে কি বার্তা দেন। দেখুন, একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে, গত কয়েকটা যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সাংবাদিকদের মুখোমুখি এসেও যে বক্তব্যগুলো তিনি রেখেছেন, সেখানে দলীয় শৃঙ্খলা, অভ্যন্তরীণ কোন্দল সরানো, নিয়ন্ত্রণ যে একেবারে তার হাতেই থাকবে এবং আইপ্যাককে নাম করে না করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসবের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ একেবারে পুরনো তৃণমূলের যে ভাবধারা সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলতে চান, সামনের সারিতে তিনি থাকবেন। আজ পর্যন্ত বঙ্গ বিজেপি তারা কতটা এগোতে পারলো? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্র্যাটেজি বানাচ্ছেন তার অপেক্ষা করবেন, না নিজেদের কিছু স্ট্র্যাটেজি থাকবে কাউন্টার? বেঙ্গল বিজেপির যা স্ট্র্যাটেজি আছে বা এরপরে যা ডিসিশন হবে সবটাই তোমরা জানতে পারবে, সে নিয়ে আজকে কথা বলার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জির মিটিং নিয়ে আমাদের আগ্রহ আছে কিনা সেটাই বা তুমি বললে কি করে আমি জানি না। তার কারণ হচ্ছে এটা তো একেবারে পাবলিক পারফরমেন্সের মতন হয়, ক্যামেরা থাকে, সবাই থাকে, উনি স্টেজে থাকেন, মুখ্যমন্ত্রী স্টেজে থাকেন, মুখ্যমন্ত্রী বা দলের সুপ্রিমো, মানে অল ইন ওয়ান আর কি, এবং উনি সবাইকে তুলে তুলে যা ইচ্ছে তাই বলেন। এই বার্তাটাও দেন যে দুয়ে থুয়ে খাবে, দিয়ে থুয়ে খাবে। আমাদের তোলার কিছু নেই, তার কারণ রাজ্য সরকার চালাই না, তো এই ফ্যাক্টরটাই এখনো অবধি আসে না। আরেকটা কথা, আমি যেহেতু এর আগে মহুয়া মৈত্রের কথা হচ্ছিল, মহুয়া মৈত্র তো সবসময় একটা বেসিক বডি ল্যাঙ্গুয়েজ আছে, ভীষণ উদ্ধত, এবং যা ভাষা চয়ন উনি করেন সেখানে যাকে অ্যাকিউজ করতে গিয়ে তার বাবা, মা, বোন, ছেলে সকলকে তুলে একটা গালাগালি দিলেন, কিন্তু এখানে একটা বড় ফ্রয়েডিয়ান স্লিপ উনি করে ফেলেছেন, যেখানে ওনার স্বভাবত উনি এগুলো করেই থাকেন। যে একজনকে রঘু ডাকাত বলছে, রবীন্দ্রনাথ বাবু সুন্দর করে বললেন যে চিঠি লিখে আসতো, এমন আরো বড় ডাকাত ওনারই পার্টিতে আছে। ভট্টাচার্যকে কিন্তু গ্রেফতার করেছিল এজেন্সি শতরূপাদি। মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে একদিকে রক্ষা কবচ নিয়েছেন, অন্যদিকে জামিনে মুক্ত। তাহলে প্রশ্নটা এটাই উঠবে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আপনারা যখন গলা ফাটাতেন, তারপর মানিক ভট্টাচার্য আজকে সপরিবারের বাইরে কি করে রয়েছেন? তাহলে এত অভিযোগই বা কিসের? দেখুন, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আমরা আজকে জানতে চাই যে 2,80,000 পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে কমে গেছে, সেটারও কোনো ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় দেন কিনা, সেটার সাকসেস কিনা সেটা উনি বুঝবেন। কিন্তু আমার কথা হচ্ছে কি যে ওই যেটা খুব আইনজীবীর একদম ক্রিমিনাল লয়ারের মতো করে কথা বলছিল, তো ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে আমাদের সিংহরায়, সে বলছিল যে হোস্টাইল হয়ে যাবেন সাক্ষীরা, একটা সংকেত দিচ্ছিল, যেমন বকটুয়ে হয়েছিল। এই ধরনের হয়ে যাবে কিনা জানি না, কিন্তু তাদের সাক্ষী ছাড়া আপনি প্রমাণ ছাড়া শুধুমাত্র চার্জশিটের উপর ভিত্তি করে আপনি তাকে দোষী বলতে পারেন না। দেবেন তো চার্জশিটটা, কারণ লিপসাইন বাউন্সের এই মুহূর্তে ডিরেক্টর তারা ওনার পরিবারের লোক, এটা দেবেন তো। আমি দ্বিতীয় জায়গাটা কিন্তু আমি আশাবাদী, আমি জানি আপনি আশাবাদী, আমি জানি, এবং শতরূপা হয়তো আশাবাদী। আজকে একটা প্রমাণ নেই, কি আছে সে তো প্রমাণ লোপাট করার জায়গাও তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক, আর আজই কিন্তু অনেক কিছু জানা যাবে। সংগঠনের রদবদল হচ্ছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় 2026 নিয়ে কি ভাবনা চিন্তা করছেন। আমি ভাস্কর বাবুর কাছে আরো একবার আসবো। ভাস্কর বাবু, একেবারে দলের অভ্যন্তরের সমীকরণটা কি কোথাও স্পষ্ট হবে? অতীতেও আমরা দেখেছি কুণাল ঘোষ তিনি অভিযোগ করেছিলেন না মঞ্চে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আজকে নেতাজি ইন্ডোরের মঞ্চেও কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সমীকরণটা কি স্পষ্ট হবে, যেখানে আইপ্যাকের ভূমিকা, দলের অভ্যন্তরের কোন্দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন কি থাকছেন না? এটা তো সাংগঠনিক বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সামনের সারিতেই ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আছেন। সুতরাং কার ছবি থাকবে কার ছবি থাকবে না এটা দলের সিদ্ধান্ত। কিন্তু এখানে কারোর ব্যক্তিগত মতামত থাকতেই পারে। কেউ মনে করতে পারে রবীন্দ্রনাথের ছবি থাকা উচিত, কেউ মনে করতে পারেন কারোর ছবি থাকা উচিত, সেটা বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছেন, সকলে উপস্থিত হবেন এবং সাংগঠনিক এবং আগামী দিনের কর্মসূচি, নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এটা দলের বিষয়। সুতরাং এখানে একটি দলের সম্পূর্ণ অধিকার আছে, তার দল কিভাবে চলবে না চলবে। আমি একবার টাইমিংটা নিয়ে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। 2026-এ নির্বাচন হতে 1 বছরেরও বেশি সময় বাকি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেই পুরনো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুরোটা আগাগোড়া সাজিয়ে এগোতে ভালোবাসেন, এবং কোথাও আজকের এই বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে বলে আপনার মনে হয়? একদমই। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে ছবির কথা বললেন, ছবির কথা প্রসঙ্গ আমরা তুলছি না, মানে আমি তুলছি না, তুলেছিলেন কিন্তু তৃণমূলের
মুখপাত্ররা তুলেছিলেন, কুণাল ঘোষ তুলেছিলেন, কেন থাকবে না? তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরে গেছে, এটা কিন্তু একটা ঘটনা। এটা তো 2023 নভেম্বরের পরে এত বড় বর্ধিত কর্মী সভা, কেউ সাধারণ সম্পাদক আছেন, তার ছবি থাকলো কি থাকলো না, কিন্তু সেটা আমরা তো মানে আমি বলবো এটা তো আমরা একাধিকবার তুলেছি, এটা তো ব্যক্তিগত জায়গাটা, এটা দলীয় বিষয় নয়। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ, অ্যালায়েন্স যাবে কিনা, তৃণমূল কারোর সঙ্গে অ্যালায়েন্সে যাবে কিনা, তৃণমূলের পরবর্তীকালে কর্মসূচি কিভাবে আরএসএস কে বা বিজেপি কে ফাইট করবে, এগুলো আজকে নির্বাচনে কোথাও তৃণমূলের অভ্যন্তরীণ এই যে নতুন পুরনো দ্বন্দ্ব, অভিষেক পন্থী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, এই পুরো ছবিটাই কি আজকে কোথাও পরিষ্কার হতে চলেছে? পরিষ্কার কি ছিল না নাকি আপনার মনে হচ্ছে কুসুমিতা? একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং যে কুণাল ঘোষ যে গলায় রক্ত তুলে ফেলেছিলেন একজনের ছবি নেই বলে, সেটা অবশ্যই এটা সিংহরায় ঠিকই বলেছেন, ওখানে ব্যক্তিগত সিদ্ধান্ত, পুরো দলটাই তো ব্যক্তিগত সিদ্ধান্ত না, ব্যক্তিগত চাহিদা কারণ মনে হতে পারে, যেই চেঞ্জ করেছেন হাওয়া বুঝে আজকে করার পরে উনি আর কোথায় দাদার কাছে যাচ্ছেন না, উনি দিদির কাছেই আছেন। দেখো আজকে সারাদিন একটা দারুণ সার্কাস গোছের কিছু দেখা যাবে, তোমরা তো লাইভ ট্রান্সমিশন দেখাবে, কিন্তু সেখানে সত্যি সত্যি ছবি কার থাকুক না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর আমি চন্দনদার সঙ্গে একমত যে এবার হয়তো আমরা কুণাল ঘোষের ওই কুমিরের অশ্রু হয়তো কম দেখব, তার কারণ এতদিন ধরে এখন উনি আরো প্রো মমতা ব্যানার্জি হয়ে গেছেন, অভিষেক ব্যানার্জি। কংগ্রেসের পক্ষ থেকে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের জন্য কি বার্তা দেন, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, 2026-এর জন্য টার্গেট বেঁধে দেন কিনা, অবশ্যই তার অপেক্ষায় আমরাও থাকবো। আলোচনার সময় শেষ বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।